Krishna. Om Asato Ma Sadgamaya, Tamaso Ma Jyotirgamaya, Mrittorma Amritam Gamaya. Om Shanti Shanti Shanti. Om, lead us from unreal to real, lead us from darkness unto light, lead us from death to immortality. Om, peace, peace, peace. প্রথমে আমি একটু ক্ল্যাপিং জানাচ্ছি। কেন? আমি পুরো অনুষ্ঠান শুনিনি। যখন আমি ঢুকছি তখন আবৃত্তি করছিলেন সঞ্চারী স্টুডেন্ট, তাহলে তুমি বলছি সঞ্চারীর আবৃত্তি খুব ভালো লেগেছে। শ্রুতিলেখাও স্টুডেন্ট, তো তার আবৃত্তিও খুব ভালো লেগেছে। এবং যে গীতি আলেখ্য হয়েছে সেখানে প্রত্যেকে খুব ভালো গেয়েছেন, খুব ভালো ভালো গান চয়ন করা হয়েছিল। মনে হচ্ছিল গানগুলো গোটাটাই হোক। আর শেষে সৌম্যদীপ খুব ভালো চ্যান্টিং করেছে, মানে একবার অ্যাম্বিয়েন্স পুরো তৈরি হয়ে আছে। আর একটু মজার কথা বলতে ইচ্ছে করছে, মূল বক্তব্যের কোনো অংশ নয়। ওই যারা যখন গীতি আলোক্য হচ্ছিল স্টুডেন্টদের মধ্যে একজনকে দেখে আমার মনে হয়েছিল আমার কোনো বন্ধু। তো আমি ভাবছি মনে মনে ওকে বলবো কেমন আছিস, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই চলছে এই মানসিক ক্রিয়াগুলো। তারপরে ভাবছি সেই বন্ধু এত বাচ্চা কী করে হবে, মাঝে তো সময় গিয়েছে চলে 20 বছরের পর, 20 কেন আরও বেশি। তো আমি অনেকটা সময় একাডেমিক ইনস্টিটিউশনে ছিলাম, এখনও আছি। একাডেমিক ইনস্টিটিউশনে এলে খুব ভালোও লাগে আর থাকতে ইচ্ছে করছে, অনেক স্মৃতিও মনে পড়ছে। মোদ্দা কথা হচ্ছে আর একটু কিছু কথা আমি বলে রাখি। আজকে কোনো একটা জমায়েত আছে 2টো থেকে 4টে, আমাকে 2টোর মধ্যে মানকুণ্ডে পৌঁছতে হবে। তো স্যার বললেন যে 1:30টার মধ্যে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে হয়তো হয়ে যাবে, সেটাই করব। আর চটপট করে শুরু করে দিচ্ছি। আর মাই রেসপেক্টফুল নমস্কার অ্যান্ড রিগার্স টু ডক্টর স্মিতদি গাঙ্গুলি, প্রিন্সিপাল ইনচার্জ। উনি আমাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই জন্য মাই রেসপেক্ট টু দ্য নিউলি অ্যাডমিটেড প্রিন্সিপাল স্যার, মনে হয় আপনাকেও নমস্কার। Respectful namaskar to all faculty members, non-teaching staff, all those who are associated with these institutions. Loving namaskar to all the students. বিষয়টা যেটা দেওয়া হয়েছিল সেটা ছিল রোল অফ এথিক্স অ্যান্ড ভ্যালুস ইন প্রফেশনাল স্টাডিজ। আর আমি জেনেছি 2 দিন আগে, মূলত যাকে আহ্বান করা হয়েছিল রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট, ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্টস, রিভিয়ার শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, তিনি আসতে পারেননি। তিনি আরেকজন সিনিয়র স্বামীজিকে বলেছিলেন, তিনি শেষ মুহূর্তে আসতে পারেননি। আমি জানতে পেরেছি গত 2 দিন আগে। আমি তখন যাদবপুরে ছিলাম, ত্রিগুণা সেন অডিটোরিয়ামে একটা বিশেষ অনুষ্ঠানে ছিলাম। হ্যাঁ তো বলে দিলাম, তারপর দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজটাও এসছে। বিষয়টা দেখেই আমার একটু ভয় পেতে শুরু করলাম যে খুব জটিল বিষয়, অনেক বড় বিষয়। আর সেই জন্য একটু লিখেও এনেছিলাম, কারণ যাতে সময় সবগুলো কভার করতে পারি। কিন্তু সময় যেহেতু স্বল্প, সেই জন্য আমি একটু স্কিপ করেই যাব, ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তো প্রত্যেকটি মানুষই সফল হতে চায় জীবনে, আমরা প্রত্যেকেই চাই নিজের নিজের জায়গায়। আর এ নিয়ে কোনো দ্বিমত নেই, এটা একটা কমন ট্রেটস যে কোনো মানুষের মধ্যে। হ্যাঁ, ফারাক আছে, সফল হতে গেলে যে পদক্ষেপগুলো নেওয়া জরুরি সেগুলো কতটা গভীরতার সাথে গ্রহণ করছি সেই প্রেক্ষাপটে মানুষে ফারাক হয়। কিন্তু সফল হতে আমরা প্রত্যেকে চাই, কেউ এরকম চায় না যে আমি ব্যর্থ হতে চাই, যদি না তার কোনো মানসিক সমস্যা থাকে। তো সফল হতে সকলেই চাই। এখন সফল হতে গেলে কী কী লাগবে, আমিও নতুন কথা কিছু বলবো না, যেগুলো বলবো সেগুলো মূলত আমি স্টুডেন্টদেরই বলছি, আমি স্যার ম্যাডামদের বলছি না। আপনারা প্রাপ্য মানুষ, মানে আপনাদের বলছি না, আমি স্টুডেন্টদেরই বলছি, শেয়ার করছি। অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আমার নিজেরা একটু ঝালানো হবে। তো এই কথাগুলো হচ্ছে বহু শ্রুত, বহু কথিত, বহু পঠিত, বহু চর্চিত। নতুন কথা কিছু বলবো না। ছোটোবেলা থেকে বাবা মা, মাস্টারমশাই, দিদিমণিরা বলে গেছেন, আমরা যখন বড় হয়েছি আমরাও এখন আমাদের ছাত্রছাত্রীদের এই একই কথা বলছি। তো সেগুলোই বলবো। সফল হতে গেলে প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সুতীব্র ভালোবাসা। এবং সুতীব্র ভালোবাসাটা হতে হবে উৎসর্গীকৃত ভালোবাসাও বটে।
কেন উৎসর্গীকৃত? যেটা আমার সাধনার বিষয়, সেখানে সিদ্ধিলাভ করার জন্য যে কোনো প্রলোভনকে জয় করার জন্য আমাদের তৈরি থাকতে হবে, স্যাক্রিফাইসের এই মনোভাবটা থাকতে হবে। সেই জন্য বললাম উৎসর্গীকৃত ভালোবাসা। সদ্য অলিম্পিক্স শেষ হয়েছে, তো ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী একটি সংস্থা আছে অ্যাডিডাস। তো একটা আরবান মিথ আছে যে অ্যাডিডাস শব্দের প্রকৃত মানেটা কি, অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। যদিও এটা আরবান মিথই বটে, অরিজিনালি নয়। তো যদি এটা সত্য নাও হয়, তথাপি এর যে মূল সুরটা সেটা কি না, অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। এক্ষেত্রে স্পোর্টস, সেটা নিয়ে আমি সারাক্ষণ ভাবছি। অর্থাৎ কিনা এর যদি সারাৎসারটা নেওয়া যায়, এই সারাৎসারটি ভীষণভাবেই অনুসরণীয়। যখন আমরা যে সাধনায় নিবদ্ধ হব, তখন আমাদের শরীরের প্রত্যেকটা অণুতে, পরমাণুতে, প্রতিটি সময়ে যেন সেই ভাবটি প্রবাহিত হয়। যে যারা এভাবে ভাবতে পারেন, এভাবে ভালোবাসতে পারেন, তারাই কিন্তু ঠিক ঠিক সফল হয়। আমরা রবার্ট ব্রুসের গল্প জানি। রবার্ট ব্রুস বহুবার ব্যর্থ হয়েছেন, তবুও একটা মাকড়সার গল্প। মাকড়সাকে দেখছেন বারবার জাল বিছানোর জন্য তৈরি হচ্ছে, বারবার ব্যর্থ হচ্ছে। বহুবার চেষ্টার পর সে মাকড়সা সফল হয়। সেটা দেখে তিনি অনুপ্রেরণা পেলেন। তো তিনি ভাবলেন যে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, আরেকবার চেষ্টা করে দেখি। তো আমাদেরও এইরকম ভালোবাসা, এরকম উৎসর্গীকৃত হওয়া কাম্য, যে যদি 100 বার ব্যর্থ হই, তাহলেও 101তম বার চেষ্টা করতে হবে। এবং দ্বিতীয় যেটা জরুরি, সুতীব্র ভালোবাসা তো আছেই, দ্বিতীয় যেটা জরুরি সেটা হচ্ছে মনঃসংযম, কনসেন্ট্রেশন। এবং আমরা যখন কম বয়সে যখন পড়াশোনা শিখি, তখন আমরা অক্ষর ধরে ধরে পড়ি, তারপর আমরা শব্দ ধরে ধরে পড়ি, তারপরে যত আমাদের বয়স বাড়ে, ম্যাচিওরিটি বাড়ে, তত আমরা বাক্য ধরে ধরে, তারপর প্যারাগ্রাফ ধরে ধরে পড়তে শুরু করি। এবং যারা খুব মনঃসংযমের অধিকারী হন, তারা পাতা ধরে ধরেও পড়তে পারেন, যেন মনে হয় দূর থেকে দেখে একটার পর একটা পাতা উল্টে যাচ্ছেন। তো স্বামী বিবেকানন্দের জীবনে এরকম দেখা গেছে। স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক জীবনযাপন করছেন মিরাটে। একটা লাইব্রেরি থেকে কিছু বই তুলেছিলেন, পড়া হয়ে গেল, আবার ফেরত দিচ্ছেন। এবং এটার ফ্রিকোয়েন্সিটা খুব বেশি, মাঝে মাঝেই বই তুলছেন আর ফেরত দিচ্ছেন। তো লাইব্রেরিয়ানের সন্দেহ হয়, বোধ হয় এই স্বামীজি একটু শো অফ করছেন, সব বই পড়েন না। তো সেটা জানার পর স্বামীজি তাকে বলেছিলেন যে আপনি যে বইগুলো আমি নিয়েছিলাম, তার মধ্যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও ছিল, যে কোনো পাতা থেকে যে কোনো কিছু আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দেবো। তো লাইব্রেরিয়ান দেখে দেখে শক্ত শক্ত বিষয়গুলোই স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন, এবং স্বামীজি বলে দিয়েছিলেন। সবার পক্ষে সেটা সম্ভব না হলেও ঠিকভাবে মনঃসংযমের অধিকারী হলে এইরকম হওয়াটা সম্ভবপর হয়। এবার বলি, মনঃসংযমের দুটো দিক আছে, এটা একটা বাইপোলার জিনিস। একটা দিক কি, সেটা হচ্ছে মনোনিবেশ করা, এটা আমরা সকলেই জানি। এর পাশাপাশি আর একটা সমধিক গুরুত্বপূর্ণ দিক আছে, সেটি কি, সেটা হচ্ছে প্রয়োজন মতো মন তুলে নেওয়ার আর্টটাও রপ্ত করতে হয়। অনেকেই আমরা সেটা রপ্ত করি না, সেই জন্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। 1980-র দশকের গোড়ার দিকে একটা সিনেমা রিলিজ করেছিল মনমোহন দেশাইয়ের কুলি। তার শুটিং হয়েছিল বেঙ্গালুরুর কাছে, তৎকালীন ব্যাঙ্গালোরের কাছে কোনো একটি জায়গায়। একটা ফাইট সিকোয়েন্স চলছে। অমিতাভ বচ্চনের সহ শিল্পী ছিলেন পুনীতি স্যার। পুনীতি স্যার হচ্ছেন বি.আর. চোপড়ার যে মহাভারত, সেখানে যিনি দুর্যোধনের রোলটা প্লে করেছিলেন তিনি। তো একটা রং টাইমের জন্য অমিতাভ বচ্চন খুব গুরুতর আহত হন সেই সময়। এবং প্রথমে তৎকালীন ব্যাঙ্গালোর, পরবর্তীকালে তৎকালীন বম্বেতে তাকে হসপিটালাইজ করা হয়। তিনি কোমায় চলে যান, পরবর্তীতে ধীরে ধীরে সুস্থও হয়ে ওঠেন। এরপরের ঘটনা যেটা, তো এই ঘটনার অভিঘাত এসে পড়ে তার জীবনে। তো তাকে অনেক মেডিকেল ফলো আপ তাকে মেনে চলতে হতো ওই সময়। তো ডাক্তাররা বলেছিলেন আপনাকে স্মোকিং ছেড়ে দিতে হবে। তো পরবর্তীকালে মিস্টার বচ্চন নিজেই শেয়ার করেছেন, সেখান থেকেই আমার শোনা, আমাকে পার্সোনালি নয়, ওপেনলি কোনো প্ল্যাটফর্মে শেয়ার করেছেন,
তো মিস্টার বচ্চন বলছেন যে প্রথম যখন আমি শুনলাম যে স্মোকিং ছাড়তে হবে, আমি খুব সমস্যায় পড়লাম যে এতদিনের অভ্যাস আমি ছাড়বো কী করে। হ্যাঁ, যদি ডাক্তার বলতেন একটু কমাতে হবে তাহলে একরকম, পুরোপুরি ছাড়বো কী করে। তারপর কিছুক্ষণ বাদে আমার হঠাৎ মনে হলো যে আমি একটা সিগারেটের কাছে হেরে যাব, এটা আমার ইগোতে খুব লাগলো। তখন আমার মনে হলো যে না, আমি ঠিক করব যে আমি কটা সিগারেট খাবো, আমি কখন খাবো, বা আমি আদৌ খাবো কি না। যেই মুহূর্তে ভাবলাম, সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে সিগারেটের কাছে আমি হারবো না, আমি সিগারেটকে পরাজিত করব। সেদিন থেকে আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। এই যে মনঃসংযম, মনের ওপর প্রভুত্ব এতটা। মিস্টার বচ্চনের অভিনয় কারোর ভালো নাই বা লাগতে পারে, অফস্ক্রিন তার পার্সোনালিটি কারোর কাছে ফ্যাসিনেটিং মনে হতে পারে, কারোর না মনে হতেই পারে, কিন্তু এই যে চূড়ান্ত মনঃসংযম বা মনের ওপর প্রভুত্ব, এটা মিস্টার বচ্চন বলে নয়, যে কোনো ক্ষেত্রে যারা সফল হয়েছেন, বড় হয়েছেন, তাদের এই মনের জোরটা আছে। এই মনের জোরটা আমাদের কাছে শিক্ষণীয়। এবং এই যে মন তুলে নেওয়ার যে আর্ট, এটা কেন জরুরি? কেউ হয়তো অঙ্ক কষতে ভালোবাসে, সে অঙ্ক কষে যাচ্ছে, মন আর তুলতে পারছে না, সে সেলফ ডিফেন্ড করে বলতেই পারে আমি তো ভালো জিনিসই করছি। মুশকিলটা হচ্ছে সে ভালো জিনিসই করছে বটে, কিন্তু মনকে যে কন্ট্রোল করার যে আর্ট, সেটাকে সে কাল্টিভেট কখনোই করছে না। ফলে ভগবান না করুন তার মনে যদি কোনো কিছু খারাপ চিন্তা কোনোদিন বাসা বাঁধে, তখন সে সেই খারাপ চিন্তা থেকেও নিজেকে তুলতে পারবে না মনটাকে। সেই জন্য মনকে কাল্টিভেট করা খুব জরুরি। মনের সংযম তো আছেই, তার পাশে এই সাধনাটাও ভীষণভাবে জরুরি। এটা আমরা অনেক ক্ষেত্রেই অবহেলা করে এটাকে খুব একটা নজর দিই না। তৃতীয়ত যেটা জরুরি সেটা হচ্ছে তামসিকতা এবং অলসতা ত্যাগ। একটু আমার জলটা দেবেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই তিনটে গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। যে গুণের প্রাবল্য বেশি, সেই গুণের সাপেক্ষে আমরা কোনো একটি মানুষকে বলি তিনি সাত্ত্বিক বা রাজসিক বা তামসিক। তো প্রকৃতপক্ষে যেটা হয়, একই ব্যক্তিবিশেষ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন গুণের মাত্রাধিক্যবশত ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করতে পারেন। এখন উপায় কি? সাত্ত্বিক হওয়া নিঃসন্দেহে একটা বেস্ট অপশান, কিন্তু আমরা অনেক সময় ভুল করি, যেটা হচ্ছে তামসিকতার থেকে একেবারে রজগুণকে স্কিপ করে আমরা দোতলায় উঠতে চাই। হাফ ল্যান্ডিং বলে কিছু নেই, একতলা থেকে আমার লাফিয়ে দোতলায়। এটা খুব আনসাইন্টিফিক মেথড। সেই জন্য স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। হ্যাঁ, তিনি এই বলেছিলেন, কিন্তু এটা মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরে বহুল চর্চিত হয়ে অনেক সময় এটার মিসইন্টারপ্রিটেশন হয়। যেন স্বামীজি বলেছিলেন সারাক্ষণ ফুটবল খেলে যাও, আর যেন তিনি বলেছিলেন গীতা পাঠ খুব বাজে জিনিস। এটার ভাব নিতে হবে, লিটারাল মিনিংকে সরিয়ে রেখে এর যে ভেতরের যে অর্থটা কী, সেটা হচ্ছে ফুটবল খেললে শরীর আরও শক্ত সামর্থ্য হয়, এবং এই শক্ত সামর্থ্য শরীর নিয়ে যদি কেউ গীতার মতো উচ্চ গ্রন্থ পাঠ করে, সেই উচ্চ ভাবকে সে আরও ভালোভাবে গ্রহণ করতে পারবে। অর্থাৎ ফুটবল খেলা এখানে রজগুণকে ডিনোট করছে, আর গীতা পাঠ এখানে সত্ত্বগুণকে ডিনোট করছে। সেটা ফুটবল খেলা না হয়ে জ্যাভলিন, খোখো, জিম, যোগা যা কিছু হতে পারে। আর গীতা পাঠটা গীতার না হয়ে অন্য যে কোনো উচ্চ এবং ইতিবাচক ভাব প্রদানকারী গ্রন্থও হতে পারে। কিন্তু এই তামসিকতাকে আমাদের ত্যাগ করতেই হবে, অলস মানুষের জীবনে কিচ্ছু হয় না। চতুর্থত, এটা হচ্ছে ফেস দ্য ব্রুট। প্রতিকূলতার সম্মুখে রুখে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে এবং লড়াই করার ক্ষমতা থাকতে হবে। 2019 উইম্বলডন ফাইনাল চলছে সেন্টার কোর্টে, রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ খেলছেন। সেদিনকে ফেডেরার ছিলেন অসাধারণ ফর্মে। যদি ম্যাচ শেষের পর যদি স্ট্যাটিস্টিক্সটা দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ফেডেরারের স্ট্যাটিস্টিক্স ছিল বেটার দ্যান জকোভিচ। গোটা স্টেডিয়াম রজার 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 চ্যান্ট করছে। এমনিতেই বিশ্ব মানে হয় ফেডেরার প্রো ফেডেরার নতুবা প্রো নাডাল। জকোভিচকে কেউ কেউ একটা পছন্দ করেন না। তো গোটা স্টেডিয়াম রজার রজার চেঁচাচ্ছে, রজার অসাধারণ খেলছেন। ইভেন রজার ফেডেরার 2টো চ্যাম্পিয়নশিপ পয়েন্টও পেয়ে গিয়েছেন, 40-15 এরকম স্কোর।
মানে আর একটা জিতলেই চ্যাম্পিয়নশিপ জিতে যাবেন। এমতো অবস্থায় নোভাক জকোভিচ গোটা স্টেডিয়ামের চ্যান্টিংয়ের এগেনস্টে, রজারের অসাধারণ ফর্মের এগেনস্টে জিতে ম্যাচ বার করে নিলেন। ওটাই উইম্বলডনের সিঙ্গলস ফাইনালের একমাত্র স্কোর, ফিফথ সেটের, যেটা ওই 10-এর ওপর গেছিলো। সেই দীর্ঘমেয়াদী এত হয়ে গেছিলো, তো তার ফলে পরবর্তীকালে নিয়ম চেঞ্জ করে এরকম করা হয় যে ফাইনাল সেট যদি হয় তাহলে আর 6-6 হয়ে যাওয়ার পরে টাই ব্রেকার হবে 10 অবধি। তো মোদ্দা কথা যেটা, যেহেতু জকোভিচ এই যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ায় বড় হয়েছেন, তার অসীম তার মনোযোগ, মানে মনের ক্ষমতা, যে কোনো বিরুদ্ধ পরিবেশে তিনি বুক চিতিয়ে লড়তে পারেন। এটা খুব দরকার। স্বামী বিবেকানন্দ তখন পরিব্রাজক অবস্থায় কাশীতে, বারাণসীতে হাঁটছেন রাস্তায়, কিছু বানর তাকে তাড়া করেছে। স্বামীজি ভয় পেয়ে গিয়েছেন, স্বামীজিও ছুটছেন, বানরগুলো তার পেছু পেছু ছুটছে। তখন পাশ দিয়ে আরেকজন সিনিয়র মাঙ্ক যাচ্ছিলেন, বৃদ্ধ সাধু, তিনি বললেন, ওহে ছোকরা, তুমি কি করছো? তুমি পালাচ্ছ কেন? রুখে দাঁড়াও। তো তাঁর কথা শুনে স্বামীজি পেছন ফিরে রুখে দাঁড়ালেন। যেই মুহূর্তে রুখে দাঁড়ালেন, বানরগুলো দাঁড়িয়ে গেল, চুপ করে গেল। খানিকক্ষণ ওরা ভাবলো যে এখন আমাদের কি করণীয়। যখন ওরা দেখছে যে এই লোকটা তো আর নড়াচড়ার কোনো নাম নেই, তখন বানরগুলোই পালিয়ে গেল। এই ঘটনার থেকে স্বামীজি একটা মস্ত বড় শিক্ষা লাভ করেছিলেন, এবং এটাই হচ্ছে গ্রেট পার্সনদের বৈশিষ্ট্য। অনেক জীবনের ছোট ছোট ঘটনা থেকে তারা অনেক শিক্ষা নেন, আমরা এগুলোকে উড়িয়ে দিই বা একটা নজর দিই না। স্বামীজি পরবর্তীকালে যখন শিকাগোতে বক্তৃতা দিয়ে বিখ্যাত হলেন, বিশ্ববিজয়ী বিবেকানন্দ হলেন, তখন এই ঘটনাটার উল্লেখ করে বলেছিলেন যে ফেস দ্য ব্রুট, যখনই প্রতিকূলতা আসবে তখন দুটো অপশান আমাদের হাতে আছে, হয় ফ্লাইট, পালিয়ে যাওয়া, নতুবা ফাইট। যারা লড়তে পারে জীবন তাদেরকে দুহাত ভরে বরণ করে নেয়। স্বামীজির একজন ফলোয়ার তাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াট ইজ লাইফ, জীবনটা কি? স্বামীজি বলেছিলেন যে প্রতি মুহূর্তে প্রকৃতি চেষ্টা করছে আমাদের দমিয়ে রাখতে, আর আমরা তার এগেনস্টে লড়াই করছি, এটাই জীবন। স্বামীজি বলছেন না যে জিতে যাওয়াটা জীবন, স্বামীজি বলছেন এই লড়াই করাটাই জীবন। প্রতি মুহূর্তেই আমাদের প্রকৃতির সাথে এই লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা যারা জারি রাখে, জীবন তাদের দুহাত ভরে দেয়। যারা জারি রাখতে পারে না, তাদেরকে হেরেই যেতে হয়। এরপর পঞ্চমত যেটা মাথায় রাখা জরুরি, সেটা হচ্ছে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া। এটা অনেক তত্ত্ব কথা অনেক আছে। স্বামীজি বলেছিলেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে পূর্ণতা আছে তার বহিঃপ্রকাশ। সে পূর্ণতা কিভাবে পাওয়া যাবে? বিগ বাজারে গিয়ে আমি বলবো যত বেশি টাকা দেবো তত বেশি পূর্ণতা পাবো, আদতেই তা না। প্রত্যেকের মধ্যে সে পূর্ণতা আগে থেকেই বিদ্যমান। সূর্য যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আমাদের কাজ ওই মেঘটাকে সরিয়ে দেওয়া, তাহলে সূর্য স্বয়ংপ্রভ হয়ে যাবে। একটা প্রচলিত গল্প আছে যে একজন পণ্ডিত এবং একজন মাঝি নৌকা করে যাচ্ছে। তো পণ্ডিতের একটু অহংকার, সে মাঝিকে বলছে, হ্যাঁ রে মাঝি, তুই কতদূর পড়াশোনা করেছিস? তো মাঝি বলছে, আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি, সেই জন্যই তো খেয়া পারাপার করি। তো সেই পণ্ডিত তখন তাকে বলছে, হে ভগবান, তোর কি গতি হবে, ইত্যাদি ইত্যাদি। এমতাবস্থায় আকাশ ঘন কৃষ্ণ মেঘে ঢেকে গেল, নদী ফুঁসছে, ঝড় আসছে, নৌকাও টলায়মান। তখন সেই মাঝি পণ্ডিতকে জিজ্ঞাসা করছে যে হে পণ্ডিত মশাই, তুমি সাঁতার জানো? তো পণ্ডিত বলছে, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, বাবা, এখন যদি ঝড় ওঠে, নৌকা ডুবে যায়, আমি তো সাঁতরে পার হয়ে নিজের জীবনটা বাঁচাতে পারবো। তা তুমি যে এত পড়াশোনা করেছো, করে কী লাভ হলো? নিজের জীবনটাই তো বাঁচানোর ক্ষমতা নেই। বিদ্যে বোঝাই বাবু মশাই হয়ে গেছি, অনেকগুলো ইনফরমেশান জাস্ট গ্যাদার করেছি। শিক্ষা যেন এরকম না হয়, যাই শিখি না কেন তার যেন একটা প্রায়োগিক দিক থাকে, প্র্যাগম্যাটিক দিক থাকে, জীবনমুখী দিক থাকে, তাহলেই বোঝা যাবে যে শিক্ষাটা ঠিক ঠিক হয়েছে। ষষ্ঠত, এটা সেলফ রেসপেক্ট। আমরা সাধারণভাবে অন্যকে শ্রদ্ধা জানানোর কথা বলি, কিন্তু বস্তুতপক্ষে সেলফ রেসপেক্টটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস। যার সেলফ রেসপেক্ট আছে সে স্বাভাবিকভাবেই অন্যকে রেসপেক্ট করবে। যারা অন্যকে রেসপেক্ট করে না, তাদের মূলত সেলফ রেসপেক্টটাই নেই। এবং এই সেলফ রেসপেক্ট খুব জরুরি। কঠোপনিষদের একটা চরিত্র আছে নচিকেতা, তার সময় নেই বলে আমি তার বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না।
তার এইরকম সেলফ রেসপেক্ট ছিল। সেলফ রেসপেক্ট আর অ্যারোগেন্সের একটা বেসিক ডিফারেন্স আছে। অ্যারোগেন্স কি? অ্যারোগেন্স হচ্ছে আমি বড়, বাদ বাকি সবাই আমার থেকে ছোট, অন্যকে ছোট করে নিজেকে বড় করে দেখার তাগিদ। সেলফ রেসপেক্ট কি? আমি বড়, অন্যরাও বড়। জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দের একজন ওয়েস্টার্ন ফলোয়ার। তিনি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন এবং সে যুগে তিনি আর্থিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে যে এলিট সোসাইটি সেখান থেকে বিলং করতেন। স্বাভাবিকভাবেই তিনি সে যুগের অনেক বড় বড় মানুষকে মিট করেছেন, অনেক সেলিব্রিটি যারা তাদের মিট করেছেন। পরবর্তীকালে যখন জোসেফিন ম্যাকলাউড স্বামী বিবেকানন্দকে মিট করেন এবং সেই সাক্ষাতের স্মৃতি থেকে তিনি আরও পরে তার স্মৃতিচারণ করছেন, মিস ম্যাকলাউড বলছেন যে আমি সারা জীবনে অনেক বড় বড় মানুষের মুখোমুখি হয়েছি এবং তাদের সাথে সাক্ষাতের পর আমার মনে হয়েছে তারা জ্ঞানী গুণে কত বড় আর তাদের কাছে আমি কত ছোট, কত ক্ষুদ্র। তারপর একদিন আমি স্বামী বিবেকানন্দকে মিট করলাম এবং ওনাকে দেখে আমার মনে হয়েছিল তিনি কত বড়, সূর্যের মতো প্রাখর্য তার মধ্যে আছে। কিন্তু খুব সারপ্রাইজিংলি বলছেন মিস ম্যাকলাউড, তার সাথে সাথে আমার এটাও মনে হয়েছিল যে আমিও কত বড়। যাদের মধ্যে ঠিক ঠিক সেলফ রেসপেক্ট থাকে তারা অন্যের মধ্যেও সেলফ রেসপেক্ট জাগিয়ে দিতে পারেন, এটা খুব জরুরি। এরপরে যেটা আরেকটা কথাও এক্ষেত্রে বলতে হয়, আমাদের মধ্যে একটা এরকম একটা প্রিকনসিভ নোশন আছে কি, যেটা আমরা প্রমাণ পাচ্ছি না এই মুহূর্তে, আমাদের স্বল্প বুদ্ধিতে বুঝতে পারছি না, সেগুলোকে সঙ্গে সঙ্গে ডিসকার্ড করে দিই। এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, প্রমাণ যখন পাচ্ছি না, বুঝতে পারছি না, আমি খুব বেশি হলে বিজ্ঞানসম্মত হয়ে এটুকু বলতেই পারি আমি এটাকে অ্যাকসেপ্টও করছি না, ডিসকার্ডও করছি না। কিন্তু অনেক সময় আমরা বেশি বুঝে ফেলে ডিসকার্ড করে দিই। এইটা থেকে দূরে সরে আসতে হবে। একটা ক্লাস 5-6 ছেলে সে কি আর ক্যালকুলাস বুঝবে? সে অ্যালজেব্রায় তখন ভালো করে শেখেনি। এখন সে যদি বলে ক্যালকুলাস কি, আমি তো বুঝতেই পারছি না, ক্যালকুলাস বলে কিছু নেই, পাগলের প্রলাপ ছাড়া কিছু না। আমাদের রামকৃষ্ণ সংঘের একজন স্বামীজি ছিলেন, স্বামী নির্বেদানন্দজি। তিনি এই বেলঘড়িয়া যে স্টুডেন্টস হোম আছে তার প্রতিষ্ঠাতা এবং তার প্রিমোনাস্টিক লাইফে তার ব্যাচমেট ছিলেন মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বাবু এরা। তো তারা মাঝে মাঝে বন্ধুর সাথে দেখা করতে আসতেন। তো একসময় এরকম মেঘনাথ সাহা এসেছেন, তো নিবেদানন্দজি বলছেন যে আধ্যাত্মিক জগতের যে বিজ্ঞান এবং বাহ্য জগতের যে জড়বিজ্ঞান দুটোকেই প্রমাণ দিয়ে বোঝানো যায়। তো মেঘনাথ সাহা বলছে কুলি তোমার এই স্পিরিচুয়ালিটি যা কিছু সব কি বোঝাতে পারবে তুমি আমাকে এই মুহূর্তে? তখন দূরে একজন কুলি মজুর টাইপের একজন কাজ করছিল, তার নাম গোলাম বাড়ি, সে ওই ধান কোপাচ্ছিল। তখন মেঘনাথ সাহাকে ওই স্বামীজি বলছেন, আচ্ছা ওই গোলাম বাড়িকে তুমি তোমার প্র্যাকটিক্যাল রুমে নিয়ে গিয়ে ওকে তোমার সমস্ত যে নতুন নতুন উদ্ভাবনী যেগুলো হয়েছে সেগুলো বোঝাতে পারবে? তখন মেঘনাথ সাহা বলবেন, না, ওকে আমি কী করে বোঝাবো, এর জন্য একটা বেসিক কিছু ফাউন্ডেশন দরকার। তখন স্বামীজি বলছেন যে এক্স্যাক্টলি তাই, স্পিরিচুয়াল লাইফে বোঝার জন্য তারও একটা বেসিক ফাউন্ডেশন দরকার। তো এখানে আমি স্পিরিচুয়ালিটি বা ওগুলোকে সরিয়ে রাখছি। বড় হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য এটাও খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে শ্রদ্ধা। কোনো বিষয় যদি বড়রা বলেন, ট্র্যাডিশনালি লেগাসির থেকে আমি যদি কিছু পাচ্ছি, সেটা যদি আমার সেই মুহূর্তে স্বল্প বুদ্ধিতে মাথায় নাও ঢোকে, শ্রদ্ধাটুকু রাখা দরকার। হতে পারে পরে কোনো দিন বুঝবো। এরপরে অষ্টমত স্বামী বিবেকানন্দ যেটা বারবার বলছেন চরিত্র গঠন করার কথা। বিলি গ্রাহাম, তিনি একজন 20 শতাব্দীর প্রভাবশালী খ্রিস্টান নেতৃস্থানীয় ব্যক্তি, তিনি বলেছিলেন, খুব বিখ্যাত কোটেশন এটা, when wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, all is lost. জন উডেন, একজন বিখ্যাত বাস্কেটবল কোচ, তার একটা বই আছে পিরামিড অফ সাকসেস। তিনি সেখানে বলছেন, be more concerned with your character than your reputation, because your character is what you really are, while your reputation is merely what others think you are. এবং স্বামীজি বলছেন যে চরিত্র কতগুলো মানসবৃত্তি ও অভ্যাসের সমন্বয়। কোনো বিষয় বারবার চিন্তার ফলে মনে যে স্থায়ী ছাপ পড়ে, সেই ছাপগুলোই হচ্ছে মানসিক বৃত্তি। আমাদের শাস্ত্রে আছে
ধর্মেণ হীনাহা পশুভি সমানাহা। আর সেটাকে একটু শ্লোকটাকে একটু চেঞ্জ করে বলতেই পারি, চরিত্রহীনাহা পশুভি সমানাহা। এবং এই কথার দুর্ভাগ্যজনকভাবে এই কথা যে কতটা সত্যি সেটা আমরা এখন এই যে ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আমরা প্রত্যেকেই কম বেশি কারণ প্রত্যেকেই জানি। তো মূলত আমি যেগুলো বললাম এইগুলোকে যদি কাল্টিভেট করা যায় তাহলেই একজন মানুষ সফল হতে পারে। এরপরে আমি দুটো কথা একটু বলতে চাই, যেটা হচ্ছে একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত সাফল্য খুব জরুরি, কিন্তু সেখানেই তার সমস্ত কিছু শেষ হয়ে যায় না। শাশ্বত জীবনের ছন্দ সেখানেই ধ্বনিত হয় যখন সেই সাফল্য বৃহত্তর সমাজের জন্য কিছু কাজে লাগে। তাই আমাদের জাতীয়তাবোধ, সদর্থক জাতীয়তাবোধ খুব প্রয়োজন। সদর্থক কেন বলছি? সদর্থক জাতীয়তাবোধ নিজের যা কিছু পরম্পরা, ট্র্যাডিশন, লেগাসি সেগুলোকে শ্রদ্ধা করতে শেখায়, তার সাথে সাথে বহির্বিশ্বের বহির্সভ্যতার যা কিছু ভালো সেগুলোকেও স্পঞ্জের মতো গ্রহণ করতেও শেখায়, যা কিনা আমাদের আন্তর্জাতিকতাবাদের দিকে নিয়ে যায়। এবং পরিশেষে আমি শুভজিৎ ওর যে চ্যান্টিং করেছিল সেখান দিয়ে শেষ করছি। আজকে এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন, এখানে শিক্ষকরাও আছেন, ছাত্রীরাও আছে। তো আমরা আমাদের রামকৃষ্ণ সংঘে যখন ক্লাস শুরু হয় এই মন্ত্রটা চ্যান্ট করি, কারণ এই চ্যান্টিংয়ের মধ্যে দিয়ে আমরা বলি যে প্রত্যেকেরই ভালো হোক, যিনি শিক্ষক তাঁর, যিনি ছাত্র তাঁরও। এটা দিয়েই শেষ করছি। ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। Om Shanti Shanti Shanti. May we all be protected, may we all be nourished, may we work together with great energy, may our intellect be sharpened, let there be no animosity amongst us. Om peace, peace, peace. সকলকে যথাযোগ্য শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।